ভয় কেন করছে? আগেরবার তোমাকে দূরে রেখে আমি এইটুকু বুঝেছি তোমার থেকে দূরে যাওয়া আমার জন্য কতটা যন্ত্রণার। চিন্তা করো না, এরপর থেকে যা করবো দুইজনে একসাথে করব। ভরসা রাখো। আই উইল গিভ ইউ অল দ্য কমফোর্ট ইউ ওয়ান্ট, ইনশাআল্লাহ। উইল ইউ বি মাই মিসেস? মাইশা ফিক করে হেসে দিল। কাজে আবার বিয়ে পড়ালো। মাইশা এবার কবুল বলে দিল। ইরশাদকে কবুল বলতে বলল ও মাইশার চোখে দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে কবুল বলে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ পড়ল। মাইশা ইরশাদকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতে লাগলো। ইরশাদেরও চোখে পানি, তবে কষ্টের বা ভয়ের নয়। ওদের দুজনের চোখে আজকে পূর্ণতার পানি, খুশির পানি। এত বছরে জমিয়ে রাখা ভালোবাসাটা স্বীকৃতি পাচ্ছে। এতদিনের সম্পর্কটা আজ সবাই জানছে। এ থেকে খুশি আর কি হতে পারে? ইরশাদ মাইশার কানে মিনমিনিয়ে বলল, আমি আজকে ভীষণ খুশি মাইশা। এত বছরের ভালোবাসা পূর্ণতা পেল আমাদের। আই এম সো লাকি টু হ্যাভ ইউ মাই শ্যামাঙ্গিনী। সব কাজ শেষে বিদায়ের সময় চলে আসলো। মাইশা ভাবনার মা আর বাবাকে ধরে অনেক কাঁদছে। আনাইশা, লিপিকা, ওয়াহিদ, তাইজিন ওদেরকে ধরেও কাঁদলো মাইশা। সৃজনী ওদের সাথে যাচ্ছে দেখে ওর কোনো দুঃখ নেই। ওর বোনকে ছাড়া থাকবে না বলে দিয়েছে। অবশ্য ভাবনাকেও যেতে বলা হয়েছিল, ও যায়নি। মাইশার ইরশাদ গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। এক একে সবাই বিয়ে বাড়ি ছেড়ে নিজ নিজ বাসস্থানে চলে গেল। কিছুক্ষণ আগের এত চিল্লাচিল্লি সব নীরব হয়ে গেল। ভাবনা কিছু না বলে ছাদে চলে গেল। সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো নীরবে। নিজের বন্ধু কম বোনকে এভাবে ছাড়তে হবে ভাবেনি সে। সে সবসময় মাইশাকে বলতো, তুই আর আমি একসাথে থাকবো সারা জীবন। তারপর মাইশা যখন বলতো ওয়াহিদের কি হবে, তখন ভাবনা বলতো ওর প্রতিবেশীর কারোর সাথে তোর বিয়ে দিয়ে দিব। এই নিয়ে কত আনন্দ হতো ওদের মাঝে। কিন্তু আজকে ওদের এই অল্প দূরত্ব যেন অনেকটা মনে হচ্ছে। আর একসাথে গল্প করা হবে না। আর কেউ ভাবনাকে পড়ার জন্য বা আইসক্রিম খাওয়ার জন্য বকবে না। সৃজনীও চলে যাবে ওদের কাছে। ভাবনা পুরো একা হয়ে যাবে। কালকে তো যাবে দেখতে, এত কান্নার কি আছে? সৌরাজকে নিজের পাশে দেখে চমকে যায় ভাবনা। ও তো ভেবেছে সৌরাজ চলে গেছে, তাহলে এখন কিভাবে? আপনি জাননি? আমি চলে গেলে তোমাকে সান্ত্বনা দিবে কে? তোমার কথা রেখেছি। দেখো, আমি পাঞ্জাবি পরেই এসেছি। ভাবনা কিছু না বলে সামনে তাকিয়ে রইল। সৌরাজ আবার বলল, কিছুদিন পর তো তোমারও বিয়ে হয়ে যাবে, তখন আর তুমি একা থাকবে না। সব স্বামী কি বন্ধুর মতন থাকে? আমাকে দেখে কি মনে হয়? ভাবনা ফট করে তাকালো সৌরাজের দিকে। সৌরাজ হেসে ভাবনার দুই কাঁধ ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বলল, বিয়ে করবে আমাকে? ভালোবাসি তোমাকে। ভাবনা তো হতবাক। এইসব কি শুনছে সে? এতদিন যেটা মনে মনে ভাবতো আজকে সৌরাজ সেটা বলে দিল। তার মানে ভাবনার মতন সৌরাজও ভাবনাকে। কি হলো বলো? আপনার বনলতা নাকি তিশা, মানে আপনার ফুপির মেয়ের কি হবে? আপনার ফ্যামিলি হয়তো ওর সাথে বিয়ে দিতে চাইবে। আজ থেকে প্রায় 12 বছর আগে আমার ফুপি এই উদ্দেশ্যে আমাকে বিদেশে নিয়ে যায়। ওদের টার্গেট ছিল আমাকে ওনার মেয়ের সাথে গুছিয়ে দিয়ে আমাদের সব সম্পত্তি ভোগ করবে। সেই জন্য আমাকে কারোর সাথে যোগাযোগও করতে দিত না। মাইশা যখন ছোট ছিল ওকে আমি যাওয়ার আগে বলেছিলাম আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব। কিন্তু তারপর আর যোগাযোগ রাখিনি দেখে মাইশা ভেবেছে আমি আমার কথা রাখবো না। সেই জন্য আজও রেগে আছে আমার উপর, আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। আমি তোমাকে বিয়ে করে প্রমাণ করে দিতে চাই আমি নিজের দেওয়া কথা ভুলিনি। ভাবনার মুখটা মিহিয়ে গেল, আবার সামনের দিকে তাকিয়ে বলল, ওহ, তার মানে মাইশার রাগ ভাঙাতে শুধু আমায় বিয়ে করতে চান? সবসময় শুধু উল্টোপাল্টা ভাবনা। ছোটবেলায় আমার পিছনে তো রাজভাইয়া বলে ঘুরে বেড়াতে, ওইটা মনে আছে? কিন্তু আমাকে যে বিয়ের কথা বলতে, ওইটা মনে নেই? রাজভাইয়া ডাকতাম, এইটা আমাকে মা বলেছিল। এমনিতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটবেলায়, সেইখানে আমি নিজের মেমোরি হারাই ক্লাস 5-এ থাকতে। এরপর যা হয়েছে সব মনে আছে। তাই নাকি? আমি তো জানতাম না। জানতে চাইলেন না, জানবেন? আমার প্রস্তাবটা? ভাবনা কিছু না বলে সৌরাজের দিকে তাকিয়ে ওর হাত দিয়ে সৌরাজের চোখ ঢাকলো। সৌরাজ হয়তো রোমান্টিক কিছু আশা করেছিল, কিন্তু ভাবনা হাতটা চোখ থেকে সরিয়ে দ্রুত লেহেঙ্গা উঁচু করে দৌড় দেয়।
যাওয়ার আগে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলে, আপনার মা বাবাকে প্রস্তাব দিতে বলবেন। আমার মা বাবা রাজি হলে ভেবে দেখব। সৌরাজ ভাবনার হাসির ঝংকারে চোখ মেলল। ভাবনাকে নিজের পাশে না পেয়ে রাগ হলেও ভাবনার কথায় খুশি হলো ভীষণ। সেও জোরে বলল, খুব দ্রুত আনবো, কথা দিচ্ছি। তারপর নিজের চুলগুলো এক হাত দিয়ে টেনে ধরে আরেক হাত কোমরে রেখে হাসলো। সীমান্ত ফ্রেশ হয়ে আসলো। আনাইশা তখন থেকে একইভাবে বসে আছে। সীমান্ত এসে বলল, আপনার ঘরে যাবেন না? আজকে থেকে আমি এখানে থাকবো আপনার কাছে। আচ্ছা বেশ, ফ্রেশ হয়ে নিন, আমি বিছানা ঠিক করছি। সীমান্ত নিজে হাতে তওয়ালটা রাখতে যাবে, তার আগেই আনাইশা বলল, আপনি কি যেন রোমান্টিকতা দেখাবেন বললেন তখন? মজা করে বলেছিলাম, আমার মতন কুৎসিত বিচ্ছিরি গলার মানুষের কাছে আপনার রোমান্টিকতা শিখতে হবে না। আনাইশা গিয়ে সীমান্তকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সীমান্তের গায়ের গেঞ্জি টেনে ধরে বলল, তুমি কুৎসিত নাও। যে ভেঙে চুড়ে তোমার মতন ভালোবাসতে পারে সে কখনোই কুৎসিত হতে পারে না। প্লিজ তুমি নিজেকে এইভাবে ছোট করো না। সীমান্ত সামনের দিকে ঘুরলো। আনাইশাকে বলল, তুমি? আনাইশা সীমান্তের গলায় 2 হাত দিয়ে বলল, স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের আপনি আর কিসের আলাদা ঘর? যে এতগুলো দিন ধরে থেকে ভালোবাসতে পারে তাকে আর অপেক্ষা করাতে চাই না। আর ইউ শিওর? আনাইশা লজ্জায় সীমান্ত বুকে মুখ গুজল। এমনিতে আজকে নির্লজ্জের মতন অনেক কাজ করে ফেলেছে, আর নির্লজ্জ হতে চায় না। সীমান্ত নিজের উত্তর পেয়ে গেল। ঘরে লাইট নিভিয়ে জড়িয়ে ধরল আনাইশাকে। মাইশার বন্ধু মহলের কেউ যেহেতু আসেনি, তাই দরজা ধরে ইরশাদকে বিরক্ত করার কেউ নেই। সায়ন এসবে মাথা ঘামাবে না। আর সৃজনীও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ইরশাদ নিজের ঘরে প্রবেশ করলো। মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে ইরশাদের ঘর। মাইশা নিজের লেহেঙ্গা খুলে একটা শাড়ি পরেছে। বিছানার মাঝে বসে আছে সে। ইরশাদ গিয়ে নিজের টুপিটা খুলে রাখলো। শেরওয়ানি খুলে বলল, নামাজ পড়বো, উজু করেছো? মাইশা আস্তে করে হুম বলল। তারপর ইরশাদকে জিজ্ঞাসা করলো, দাড়ি কামিয়ে এসছো কেন? দাড়ি ছাড়া তোমাকে পুরো পালকহীন অর্থাৎ ছেলা মুরগির মতো লাগছে। দাড়ি থাকলে ব্রয়লার মুরগির মতো লাগতো। মাইশার কথায় চোখ ছোট ছোট করে তাকালো ইরশাদ। বলল, তোমার জন্য কেটেছি। কেন কেটেছি সেটা একটু পর বুঝতে পারবে। বলে বাঁকা হেসে ইরশাদ গিয়ে অজু করে একটা কালো শার্ট পরে আসলো। 2টা জায়নামাজ বিছিয়ে মাইশাকে আসতে বলল। মাইশা আর ইরশাদ 2জন মিলে নামাজটা পড়ে নিল। নামাজ শেষে মাইশা জায়নামাজ দুটো গুছিয়ে রাখলো। ইরশাদ ওকে ইশারায় নিজের পাশে বসতে বলল। মাইশার এক ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে, বুকে যেন কেউ তবলা বাজাচ্ছে। মাইশা ধীরে গিয়ে ইরশাদের পাশে বসলো। ইরশাদ মাইশার আরেকটু কাছে গিয়ে ওর চুলগুলো ঘাড় থেকে সরিয়ে চুমু দিল। মাইশা কেঁপে উঠল, বিছানার চাদর খিচে ধরল। ইরশাদ নিজের পকেট থেকে বক্সের মতো কিছু বের করে সেটা খুলে একটা পেইন্টেন বের করলো। মাইশাকে সেটা পরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? ইরশাদ মাইশার আরেকটু কাছে গিয়ে কানের লতিতে চুমু দিয়ে আস্তে করে বলল, অস্থির লাগছে। মাইশাকে আরেকটু দুর্বল করতে ইরশাদের এই আস্তে কথা বলাটাই যথেষ্ট ছিল। মাইশা ইরশাদের হাত চেপে ধরল। ইরশাদ বাঁকা হেসে মাইশাকে নিজের দিকে করে বলল, আজকে আর কথা বলে সময় নষ্ট করার মতন সময় নেই। তারপর মাইশার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। মাইশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্ট খুলতে লাগলো। ইরশাদ এত জোরে মাইশাকে চেপে ধরেছে যে মাইশার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাইশা একটু অস্থিরতা দেখাতে ইরশাদ থেমে তাকালো মাইশার দিকে। মাইশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, একটু দাঁড়াও, নিঃশ্বাস আটকে যাচ্ছে। ইরশাদ তার বুকে রাখা মাইশার হাত দুটো 2 পাশে প্রশস্ত করে বিছানায় চেপে ধরে বলল, ক্ষমা করো শ্যামাঙ্গিনী, আজকে আর নিজেকে কোনোভাবেই আটকাতে পারবো না। আজকের দিনটা সহ্য করে নাও, এরপর থেকে সব ধীরে সুস্থে করবো না হয়। প্লিজ আটকিও না। আবার নিজের কাজ শুরু করলো ইরশাদ। মাইশা আর আটকালো না। ছেলেটা সত্যি তার জন্য অনেক অপেক্ষা করেছে। মাইশা নিজের দুঃখটা প্রকাশ করতে পারলেও ইরশাদ পারেনি। নিজের ভালোবাসাটা চেপে রেখেছে নিজের মধ্যে। মাইশাকে অপমান করায় মাইশা না যতটা জ্বলেছে এর দ্বিগুণ আগুনে পড়েছে ইরশাদ। মাইশা সয়ে নিল এই প্রণয়ের যন্ত্রণা।
সবেমাত্র গোসল সেরে এসে মাইশা দেখলো ঈর্ষাদ শুয়ে শুয়ে নিজের ফোন চালাচ্ছে। মাইশা মুচকি হেসে নিজের চুল মুছতে মুছতে বলল, গুড মর্নিং হাজবেন্ড। ঈর্ষাদও মুচকি হেসে গুড মর্নিং বলতে যাবে, তার আগেই মাইশার দিকে তাকিয়ে থমকে গেল। কথা বলতে ভুলে গেল। মাইশার চুল থেকে টিপ টিপ পানি তার ঘাড়ে পড়ছে। মাইশাকে আরো আকর্ষণীয় আর মোহময়ী লাগছে ঈর্ষাদের। অবাধ্য ইচ্ছেগুলো নাড়াচাড়া দিয়ে উঠেছে। ঈর্ষাদ নিজের চোখ ঘুরিয়ে নিল। না, নিজেকে সংযুক্ত রাখতে হবে। ঈর্ষাদ অন্যদিকে তাকিয়ে উঠে বলল, আমার জামা কাপড় দাও, আমি সায়নের ঘর থেকে ফ্রেশ হয়ে আসছি। আমাদের রুমে ওয়াশরুম নেই, আর তুমি অন্যদিকে তাকিয়ে কি দেখছো? বলে মাইশা ঈর্ষাদের আরেকটু কাছে আসলো। ঈর্ষাদের এবার নিজের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোর। নিজেকে শান্ত করে বলল, গত রাতে আমার অতিরিক্ত পাগলামির জন্য তোমাকে যে কষ্ট সইতে হয়েছে সেটা আবার এখন সইতে হোক আমি চাই না মাইশা। তোমার ভেজা চুল আমাকে আবার আকৃষ্ট করছে, কিন্তু আমি তোমাকে কিছুদিন বিশ্রামে রাখতে চাই। আমার জন্য দ্বিতীয়বার আবার কষ্ট পেতে দিতে চাই না তোমাকে। কিছুদিন সময় দিতে চাই, যেন কষ্ট না হয়। তোমার ভেজা চুল যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমার সামনে এসো না। মাইশা চুপ, নির্বাক। কি বলল ছেলেটা? পাগল হয়ে গেছে নাকি? ওর চুল যতক্ষণ না শোকাবে ততক্ষণ ও ঘরে আসবে না, মাইশার সামনে আসবে না। এটা কি পাগলামো নাকি? ঈর্ষাদ মাইশার উত্তর অপেক্ষা না করে নিজের আলমারি খুলে জামা কাপড় নিয়ে দৌড়ে গেল সায়নের ঘরে। মাইশা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। এই ছেলেকে একবার পাক, সব পাগলামো ঝাঁটিয়ে ছাড়বে। ঈর্ষাদ সায়নের ঘরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সায়ন শুধু হা করে দেখছে ভাইয়ের কাণ্ড। ঈর্ষাদ সায়নকে ভ্রু দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করে, কি? সায়ন বলে, সকাল সকাল বইয়ের আঁচলে না থেকে আমার ঘরে কি তোর? বিয়ে কর, তারপর বুঝবি। ঈর্ষাদ ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে নিজের ফোন বাজতে দেখে দ্রুত ছুটে গেল সেই দিকে। ফোন ধরতে অপর পাশে থেকে কিছু একটা শুনে রাগে ঘাড়ের রগগুলো ফুঁকে উঠল ঈর্ষাদের। সায়ন চমকালো। ভাইকে কিছু জিজ্ঞাসা করবে তার আগে ঈর্ষাদ কাউকে একটা আমি আসছি বলে বেরিয়ে গেল। নিজের চুল মুছছিল আনাইশা। সেই সময় দরজায় কড়া নাড়ল সীমান্তের বাবা। আনাইশা দ্রুত নিজের মাথা ঢাকা দিয়ে সীমান্তকে ডাকলো, কিন্তু সীমান্ত বেঘরে ঘুমাচ্ছে। আনাইশা শেষে উপায় না পেয়ে এক গ্লাস পানি ঢেলে দিল ওর ওপর। সীমান্ত অমনি ধরফড়িয়ে উঠে বলল, আমাদের বাড়ির সিমেন্ট ভেঙে 7 ফুট হলো কিভাবে? তারপর উঠে আনাইশাকে গ্লাস হাতে রাগি মুখে তাকিয়ে থাকতে দেখে বুঝলো কাজটা তার স্ত্রীর। সীমান্ত আনাইশাকে ধরতে যাবে, তার আগে দরজার কাছ থেকে আবার ডেকে উঠল সীমান্তর বাবা। সীমান্ত দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আনাইশা মুচকি হেসে গিয়ে দরজা খুলে দিল। বাবা, ভিতরে আসুন না। না রে মা, সীমান্ত উঠেছে? জি বাবা। সীমান্তর বাবা কিছু একটা বলতে চাইছেন, কিন্তু আমতা আমতা করছেন। আনাইশা মুচকি হেসে বলল, বাবা আপনি আসুন ভিতরে, তারপরে আপনার যা বলার বলুন। সীমান্তর বাবা ছেলে বউয়ের এত মিষ্টি আচরণে মুগ্ধ হলেন। ভরসা পেয়ে বললেন, না রে মা, আসলে আমি বলতে এসেছিলাম তোমরা তো মানে তুমি, সিনহার, সীমান্ত তো একসাথে বসে খাও, তাই চাচ্ছিলাম আজকে তোমাদের সাথে খাবো। তোমার মাকেও বলেছি তোমরা ফ্রি থাকলে একসাথে নাস্তা করি। আনাইশা ভীষণ খুশি হলো। যাক, তার বেশি কষ্ট করতে হয়নি। এই ছন্ন ছাড়া পরিবার এক হলো বলে। আনাইশা দ্রুত জবাব দিল, অবশ্যই বাবা, আমি আপনার ছেলে বের হলে বলছি, আর 10 মিনিটের মধ্যে আমি আপনার ছেলেকে নিয়ে নিচে যাচ্ছি। সীমান্তর বাবা আনাইশার কথায় খুশি হলেন। ওর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সীমান্ত ওয়াশরুম থেকে বের হতে আনাইশা ছুটে ওর কাছে গিয়ে ওর 2 হাত ধরে ঘুরতে থাকে। সীমান্ত আনাইশার কাণ্ড বুঝলো না। আনাইশা নিজের ঘোড়া থামিয়ে বলল, তোমাদের পরিবার আর ছন্নছাড়া নেই সীমান্ত। জানো, বাবা বললেন আজকে আমরা সবাই একসাথে নাস্তা করব। সত্যি? এবার তাড়াতাড়ি করো, আমাদের নিচে যেতে হবে। সীমান্ত মুচকি হেসে আনাইশাকে জড়িয়ে ধরে বলল, আজকে আমি ভীষণ খুশি জানো। তোমার আগমনে আমার জীবনের খুশিগুলো যেন ধরছেই না। আমি এইভাবে তোমার সাথে সারা জীবন থাকতে চাই আর বুড়ো হতে চাই। অনেক হয়েছে, এবার নিচে চলো তো, বাবা অপেক্ষা করছে। আনাইশা আর সীমান্ত মিলে নিচে গিয়ে দেখলো সবাই চলে এসেছে। আনাইশা মাথার ঘোমটাটা আরেকটু টেনে নিয়ে সবার সাথে গিয়ে বসে পড়ল। সীমান্তের বাবা ছেলে আর বৌমাকে খাবার তুলে দিতে গেলে আনাইশা বাধা দেয়।
সে নিজেই তুলে নিতে চায়। সীমান্তর বাবাও আর কিছু বলে না, সবাই যে যার মতো নিশ্চুপ করে খেতে থাকে। সিনহার এসব ভাল লাগছে না। এর থেকে ও আর ওর ভাইয়া ভাবি মিলেই ভালো করে গল্প করতে করতে খায়। ওর মা বাবা থাকায় গম্ভীর হয়ে থাকতে হচ্ছে। ধুর, ভালো লাগে না তার। খাওয়ার মাঝে সীমান্তের বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোর পড়াশোনা ঠিক চলছে তো মা, তাই না? সিনহার খাওয়া থেমে গেল। ছোটবেলায় ওর মা কিছুটা পড়ার খোঁজ নিলেও বাবা কখনো নেয়নি। আজকে প্রথম হয়তো তার বাবা তার পড়ার খোঁজ নিচ্ছে। খুশি লাগছে সিনহার, ভীষণ ভালো লাগছে। ভালো চলছে বাবা। সীমান্তর বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোর কাজের জায়গা ঠিক চলছে তো? সীমান্ত গম্ভীর হয়ে বলল। এরপর আনাইশাকেও ওর পড়াশোনার কথা জিজ্ঞাসা করলেন। আনাইশাও মুচকি হেসে ভালো বলল। এরপর খানিক নীরবতা কাটিয়ে আনাইশা বলল, বাবা আপনি আমাদের কথা জিজ্ঞেস করলেন, এবার আপনি বলুন তো আপনার ব্যবসা ভালো চলছে তো? সীমান্তর বাবা খাওয়া থামিয়ে দিলেন, অবাক চোখে আনাইশার দিকে তাকিয়ে রইলেন। আনাইশা ঢোক গিলল, ভুল কিছু করে ফেলেনি তো? দুঃখিত বাবা, আসলে আমি আমার নিজের বাবাকেও জিজ্ঞেস করতাম তো, তাই। বাকিটা বলার আগে সীমান্তর বাবা নিজের চোখের কোণে আসা পানিটা চশমা খুলে মুছে নিলেন। এই বিষয়টা চোখ এড়ালো না কারো। সীমান্তর মা, সীমান্ত, সিনহা সবাই ছুটে গেলেন ওনার কাছে। কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করলেন। উনি দেখলেন নিজের স্ত্রী, সন্তানেরা ওনার ওপর কনসার্ন। আজকে সত্যি তার ভীষণ ভালো লাগছে। অনেক দিনের না পাওয়া সবকিছু আজ যেন নিমিষে পেয়ে গেলেন বলে মনে হচ্ছে। আমার সন্তানেরা আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে এত ভাবে জানতাম না তো। আমার স্বাধীনচেতা প্রিয়তমা স্ত্রী আজকে দূরে থাকতে পারেনি আমার চোখের পানি দেখে। সিনহা বাবাকে জড়িয়ে ধরে বলল, এসব কি বলছো বাবা? আমরা তোমার সন্তান, আমরা তোমাকে ভালোবাসবো না তো কে বাসবে? সীমান্তর মা স্বামীর উপর অভিমানী সুরে বললেন, আমি স্বাধীন চেতা ঠিক, কিন্তু তোমার কষ্ট দেখে দূরে থাকবো এতটাও খারাপ আমি না। আমি শুধু তোমাদের কারো ব্যাপারে মাথা ঘামাই না। মনে হয় যেন আমি তোমাদের স্বাধীনতার ব্যাপারে হস্তক্ষেপ করছি। তোমাদের কাছে তখন হয়তো আমি বিরক্তির কারণ হয়ে যেতে পারি। আপনি ভুল ভাবছেন মা। হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা অধিকাংশই নিজের বাবা মাকে তার ব্যাপারে কথা বলাটা পছন্দ করে না, কিন্তু আপনারা চেষ্টা তো করবেন। আপনাদের 3 সন্তানই মাশাআল্লাহ ভীষণ ভালো। আমি এই কয়েকদিনেই বুঝেছি ওরা আপনাদের চায়, আপনাদের সাথে সময় কাটাতে চায়, শুধু মুখে বলতে পারে না। সীমান্তর মা আনাইশার কথায় নিজের ছেলে মেয়ের দিকে তাকালেন। সীমান্ত আর সিনহা মাথা নিচু করে নিল। সীমান্তর মা বললেন, কই আমার ছেলে মেয়েরা তো বলে না। পৃথিবীতে বোধহয় খুব কম সন্তানই আছে যারা তাদের মা বাবার সামনে তাদের প্রতি ভালোবাসার অক্ষরতাটা প্রকাশ করতে পারে। দুর্ভাগ্যবশত আমি বেশি লোকদের দলে পড়েছি। সীমান্তর বাবা দাঁড়িয়ে গেলেন, ছেলেকে জড়িয়ে ধরলেন শক্ত করে। সিনহাও গিয়ে মাকে জড়িয়ে ধরল। আনাইশা দাঁড়িয়ে দেখলো একটা ছন্নছাড়া পরিবারের এক হওয়ার খুশি। টেবিলে রাখা গ্লোবটা বসে বসে ঘোরাচ্ছে এরশাদ। আসার পর থেকে নিশ্চুপ হয়ে বসে আছে সে। ওর সামনে থাকা লোকগুলো ভয়ে থরথর করে কাঁপছে। এরশাদের চুপ থাকা মানে তাদের জন্য ভয়ঙ্কর কিছু একটা আইডিয়া করতে পারছে। এরশাদের অ্যাসিস্ট্যান্ট লোকগুলোকে ধমকে বলল, তোমাদের ভরসা করে রেখেছিলাম কাজে, আর তোমরা এইভাবে বিফল হলে তোমরা থাকতে উদিত পালালো কিভাবে? বলো কিভাবে? লোকগুলো আকুতি মিনতি করে বলতে লাগলো, বিশ্বাস করুন স্যার, আমরা যারা যারা বের হই তাদের সবাইকে চেক করি। আইডি কার্ড না দেখে কাউকে বের হতে দেই না, কিন্তু কিভাবে যে উনি পালানেন বুঝতেই পারছি না। চেহারা দেখে মিলিয়ে নিয়েছো? লোকগুলো ঢোক গিল। ঈর্ষাদ আস্তে করে আরো একবার বলল, বলো। লোকগুলো নিশ্চুপ। এবার ঈর্ষাদ ধমকে বলল, বলবি নাকি মরবি? লোকগুলো চমকে বলল, না স্যার, ওরা বেশিরভাগ মাস্ক পরা থাকে। ঈর্ষাদকে 2 জন লোকের গলা চেপে ধরলো 2 হাত ধরে। এতটাই জোরে চেপে ধরেছে যে ওরা নিঃশ্বাস নিতে পারছে না। ঈর্ষাদের অ্যাসিস্ট্যান্ট বলল, শান্ত হন প্লিজ স্যার, ওদের মেরে লাভ নেই। আপনি আপনার স্ত্রীর কাছে যান, ওদের বের হয়ে আগে ওনার উপরেই আক্রমণ করবে। ঈর্ষাদ লোকগুলোকে ছেড়ে সামনে থাকা টেবিলে জোরে বাড়ি দিল, বলল, মাইশার দিকে তাকালে এইবার ওকে ছাড়বো না আমি। নিজের হাতে ওর চোখ তুলে মেরে দেব। মাইশাও পারবে না ওকে বাঁচাতে। তোমরা খোঁজ লাগাও, ওইখানে কোনো লোকই উদিতকে পালাতে সাহায্য করেছে। গতকাল যারা যারা মাস্ক পরে বের হয়েছে তাদের সবার আইডি তাদের কাছে আছে কিনা চেক করো। সিসিটিভি ক্যামেরা দেখো।
আমার উদিতকে চাই। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি শান্ত হয়ে আপনার স্ত্রীর কাছে যান। ওই অসুস্থ উদিত সবার জন্য ভয়ানক, ওকে আমরা ধরবো। ঈশাদ বাঁকা হাসলো। গাড়ির চাবি নিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে বাইরে বের হলো। যাওয়ার আগে ওই লোকগুলোকে বলল, পেরে তো ভালোই, আর নইলে ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ ইউ ডাই। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। তারপর জোরে হাসতে হাসতে বেরিয়ে গেল। ভালো লাগছে না কিছু, সব কেমন ফাঁকা ফাঁকা লাগে আজকাল, কেউ নেই আমাদের সাথে। আনাইশের কথায় তাইজিন হতাশার শ্বাস ফেলল, বলল, চারদিকে সবাই বিয়ে করছে আর আমরা তাদের বিয়েতে শুভকামনা জানাচ্ছি। জীবনটা এইভাবেই চলে গেল। আনাইশা তাইজিনের খোঁটাটা বুঝতে পারল। ওর বাহুতে বাড়ি দিয়ে বলল, তুই বিয়ে কর, তুই একে আটকে রেখেছে। তাইজিন আউট শব্দ করে বলল, সেটাই করতে হবে মনে হচ্ছে। এমনিতেও কিছুদিন পর লিপিকার ওয়াহিদও বিয়ে করে নিবে, তারপর তো আমি একা হয়ে যাব। আমারও উচিত নিজের মনের মানুষ খোঁজা, আর যদি খুঁজে পাই না তাহলে তোদের ট্রিট দিব, বিলটা আমার বউ দিবে। অকম্মার ঢেকিটা টাকার দিক দিয়েই খালি কিট্টামি করে। এই ওয়াহিদ, তুই চুপ কেন রে? মাসার বাসায় যাবি না? আজকে তো রিসেপশন পার্টি। ওয়াহিদ কিছু একটা ভাবছিল চুপচাপ, তারপর আনাইশার কথা শুনে বলল, হ্যাঁ যাব, পার্টি তো রাতে। লিপিকা কোথায় ওয়াহিদ? তোদেরকে একসাথে আর আসতে দেখি না কেন? ঝগড়া হলো নাকি? সে সময় লিপিকা এসে বলল, সরি রে, আমি যাত্রার সাথে ঝগড়া করি না। আনাইশার তাইজিন অবাক হলো। ওদের দুজনের এত ভালো একটা সম্পর্কে কখনো যে এইরকম কথাবার্তা বন্ধ হবে সেটা তারা ভাবেনি। হ্যাঁ, সম্পর্কে ঝগড়া হয়, কিন্তু ওদের সম্পর্ক তো ভালোই, গায়ে পড়া ছিল। তার থেকেও বেশি অবাক হলো যখন লিপিকা ওদের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিল। বলল, আগামী সপ্তাহে আমার বিয়ে। ছেলে সরকারি চাকরি করে, বিরাট বড় লোক, ঢাকায় 3টা ফ্ল্যাট আছে, নিজস্ব ডুপ্লেক্স বাড়ি আছে। নিজেকে অনেক লাকি মনে হচ্ছে রে। আচ্ছা আজকে আসি, কার্ডটা দিতে এলাম। আর মাইশার কাছেও কার্ড দিয়ে দেব আজকে রাতে রিসেপশনে গিয়ে। আসি রে। বলে আনাইশার হাতে 3টা কার্ড গুজে দিয়ে চলে গেল লিপিকা। আনাইশা আর তাইজিন একবার লিপিকার যাওয়ার দিকে তাকাচ্ছে, তো আরেকবার ওয়াহিদের নিচু করে রাখা মুখের দিকে। কি হচ্ছে না হচ্ছে সত্যি তারা বুঝতে পারছে না। এই সময় ওয়াহিদকে কোনো প্রশ্ন করা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছে না। আনাইশা তবুও বলল, ওয়াহিদ কি? বাকিটা বলার আগে ওয়াহিদ তাচ্ছিল্য হেসে বলল, তোরা ওকে চিনিস নি রে? ও একটা লুফি মেয়ে ছিল, ইচ্ছে করে সবার সামনে ভালো মানুষের নাটক করত। মায়েশার কিডন্যাপের কিছুদিন আগে আমাকে এসে বলে ও আমার সাথে সম্পর্ক রাখবে না। বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ওর। সত্যিই আমি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি জীবনে, সত্যিই আমি ভুল করেছি। তাইজিনকে ওয়াহিদকে জড়িয়ে ধরল। ওয়াহিদের চোখে পানি নেই, কিন্তু আক্ষেপ আছে। আনাইশা বলল, তুই বললে আমার না হয় গিয়ে লিপির সাথে। আমি চাই না তোদের কথাই ও আমার কাছে ফিরে আসুক, আর ও যদি ফিরেও আসে আমি কোনোদিন ওকে গ্রহণ করব না, কিছুতেই না। ওয়াহিদ নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল ভার্সিটি থেকে। আনাইশা আর তাইজিনেরও আর ক্লাস করা হলো না। সায়ন ভাইয়া। সায়ন মাইশাকে দেখে মুচকি হাসলো। হাতের বইটা টেবিলে রেখে মাইশাকে ভিতরে আসতে বলল। মাইশা ঘরে আসলো, চারিদিকে তাকিয়ে দেখলো কি সুন্দর করে গোছানো সায়নের ঘর। মাইশা বলল, তুমি তো দেখি ব্যাচেলর হয়েও এত সুন্দর করে ঘর সাজিয়ে রাখো। ব্যাচেলর তকমাটা এবার মুছতে হবে বুঝলি, ভাবছি বিয়েটা করেই নেব। বিয়ের কথা শুনতেই মাইশার মনে পড়লো সৃজনীর কথা। সৃজনীয়কে হলুদের দিন সায়ন কি বলেছিল সব বলেছে। সবটা শুনে মাইশা এতটুকু বুঝেছে সায়ন হয়তো সৃজনীকে বিয়ে করতে চায়, কিন্তু একই বাড়িতে 2টা মেয়ে আসবে, এটা কি ভালো দেখাবে? মানবে ওদের বাড়ির সবাই? আর মানলেও সায়ন কি সত্যি সৃজনীকে মন থেকে ভালোবেসে বিয়ে করতে চায়, নাকি ওদের অবস্থা দেখে করুণা করছে? মাইশা জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি কি সৃজনীকে বিয়ে করতে চাও? মাইশার এ সময় ঘরে আসা দেখে বুঝেছিল সায়ন যে সৃজনী গতকাল মাইশাকে সব বলে দিয়েছে। অবশ্য বলাটাতে ভুল না, বলেছে ভালোই হয়েছে। সায়নও এমনই কিছু চেয়েছিল, ও তার কোনো দোষ করেনি, তাহলে ভয়ের কি? হ্যাঁ, বিয়ে করতে চাই আমি তোর বোনকে। ভাইয়া তুমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। আমার বোনকে তোমার করুণা করে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুই দেখি আমাকে ভালো মতন চিনতেই পারিসনি, চিনতে পারলে এই কথা মনেও আনতি না।
আমি যদি না চাই তাহলে কেউ আমাকে জোর করে কিছু করাতে পারবে না। আমি মন থেকে ভালোবেসে সৃজনীকে বিয়ে করতে চাই। মাইশা মুচকি হাসলো, কিন্তু পরক্ষণে ওর পরিবারের কথা মনে পড়তেই বলল, কিন্তু মা। সায়ন উঠে দাঁড়িয়ে মাইশার মাথায় হাত রেখে বলল, আমার ছোট বোনটার মাথায় কত চিন্তা। ওরে আমার মা তো অনেক আগে থেকেই রাজি, তুই চিন্তা করিস না। সৃজনী ভার্সিটিতে উঠুক, তারপর বিয়ের কথা ভাববো, আগে ওর অ্যাডমিশন শেষ হোক। মাইশা স্বস্তি নিঃশ্বাস ফেললো। বোনকে সেও একা করতে চায় না, ভালোই হবে যদি সৃজনী তার কাছে থেকে যায়। তো মাইশা রেডি হয়ে স্টেজে বসে আছে, মনে মনে পার্লারে মেয়েটাকে অনেক গালি দিচ্ছে। ও বলেছিল হালকা মেকআপ করতে, কিন্তু তবুও ওকে সং সাজিয়ে রেখে দিয়েছে। তার উপর অচেনা অনেক লোক আসছে যাদের মাইশা চিনে না, আর চিনলেও অনেক ছোটবেলায় দেখেছিল মনে নেই। ওর ফ্রেন্ডরাও কেউ আসছে না, আর এই সৃজনীও নেই। ভাবনাও লেট, ভালো লাগে না তার একদম। বলতে বলতে ভাবনা ওর পরিবারকে দেখতে পেল। সে সাজের জন্য দৌড়াতে না পারলেও অনেকটা জোরে হেঁটেই ওদের কাছে গেল, জড়িয়ে ধরলো ওর মামুনি আর বাবাইকে। ভাবনাকেও জড়িয়ে ধরলো। ওদের সাথে কথা বলতে না বলতে লিপিকা, ওয়াহিদ আর তাইজিনকে আসতে দেখলো। আনাইশা সব সময়ের মতন লেট করে এখনো আসেনি। ওদের সবার সাথে কথা বলার এক পর্যায়ে লিপিকা মাইশা আর ভাবনার হাতে একটা কার্ড ধরিয়ে দিল। মুচকি হেসে বলল, আমার বিয়ের কার্ড। আসিস কিন্তু, ভাইয়াকে নিয়ে আসিস। মাইশা আর ভাবনা চুপ, একে অপরের দিকে তাকিয়ে আছে। ওরা কি বলবে বুঝতে পারছে না। এই ঢুলুঢুলু সম্পর্কের এই পরিণতি হয়তো কেউ ভাবেনি। এই জায়গায় এই ব্যাপারে কথা বলা ঠিক হবে না বিধায় মাইশা লিপিকাকে কিছু বলল না। ভাবনা দেখছে ওয়াহিদের দিকে। ছেলেটার চোখের নিচে কালি পড়ে গেছে। এটা কি ভালোবাসার ধোঁকা খাওয়ার কারণে, আক্ষেপ থেকে? ইরশাদকে নিচে নামতে দেখে সবাই ওর কাছে চলে গেল গল্প করতে। মাইশা স্টেজে চলে গেল, থাকলো শুধু ভাবনা আর ওয়াহিদ। ভাবনা জিজ্ঞাসা করলো, কষ্ট পাস না ওয়াহিদ, তোর জন্য ভালো কেউ আছে। ওয়াহিদ ভাবনার হাত দুটো নিজের হাত দিকে জড়িয়ে ধরে বলল, সেই ভালোটা কি তুই হতে পারিস ভাবনা? ভাবনা চমকালো, কি বলছে এইসব ওয়াহিদ? আগে যদি হতো তবে ভাবনা হয়তো খুশিতে লাফিয়ে উঠত, কিন্তু এখন কিভাবে? আজকে সকালেই সুরাজের মা বাবা ফোন দিয়েছিল। তারা জানিয়েছে 2 দিন পরই তারা এসে ভাবনাকে আংটি পরিয়ে যাবে। ছেলের সিদ্ধান্তে তারা ভীষণ খুশি। ভেবেছিল ছেলে বোধহয় তাদের ওপর অভিমান করে আর বিয়ে করবে না। শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছে, এইটাই অনেক। ওয়াহিদ ভাবনার উত্তরে অপেক্ষা না করে ওকে জড়িয়ে ধরতে নিলে ভাবনা 2 পা পিছিয়ে যায়। মুচকি হেসে বলে, বড্ড দেরি হয়ে গেছে রে। আগে হলে আমি খুশি হতাম, কিন্তু এখন আমি অন্য একজনের বাগদত্তা। হ্যাঁ, এইটা ঠিক, আমি তোকে আগে ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আগে ভাবতাম ভালোবাসা কখনো শেষ হয় না, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেলে সেই ভালোবাসা শেষ করে দেওয়ার ভালো। কি অদ্ভুত তাই না? যখন আমি তোকে চেয়েছিলাম তখন তুই আসিসনি, আর আজ যখন আমি অন্য কাউকে চাই তখন তুই ফিরে আসলি। কাকে চাস তুই? কার বাগদত্তা তুই? ভাবনা কিছু বলবে তার আগেই সৌরাজ এসে ভাবনার 2 কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, আমার বাগদত্তা ও হলো মিসেস সৌরাজ। ওয়াহিদ আরো এক দফা অবাক হয়ে বলল, কিন্তু আপনি তো ওর স্যার। কেন স্যার বলে কি বিয়ে করতে পারবো না নাকি? তুই জানো না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আসি। তারপর ভাবনার হাত ধরে মাইশার কাছে যেতে লাগলো। ভাবনাও মুচকি হেসে সৌরাজের সাথে গেল। ওয়াহিদ দেখলো ওদের একসাথে চলে যাওয়াটা। ইরশাদ ঘরে ঢুকতেই দেখতে পেল মাইশার রণমূর্তি, তাও আবার খালি হাতে না, একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। ইরশাদ ঝোঁক গিলল। এত বড় একটা গুন্ডা হয়েও বউয়ের কাছে পরাস্ত হয়ে যায় প্রতিবার। তার বউ যেন রেগে আছে সেটা সে জানে, কিন্তু কথা হলো ওর বউয়ের হাতে লাঠিটা কে দিল? সায়ন নাকি সৃজনী? না, সৃজনী ভালো আছে, ও এটা করবে না। তাহলে কি সায়ন নাকি ভাবনা? এই দুজনের মধ্যে নিশ্চিত কেউ হবে। ইরশাদকে বিপাকে পেয়ে ভালোই মজা নিচ্ছে সবাই। বিয়ে হোক না খালি, বাকিদের বিয়ে হোক, তখনও সে দেখে নিবে কিভাবে ওরা নিস্তার পায় ইরশাদের কাছ থেকে। শ্যামাঙ্গিনী, তোমার এই রণমূর্তির কারণ কি? মাইশা লাঠি দিয়ে ফ্লোরে এবার বাড়ি দিল। তুমি এসেছো কেন? তুমি না আমাকে দেখতে চাও না? ঢুকবে না ঘরে। ইরশাদ হাত উপরে তুলে বলল, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার চুলের। তোমার কালকে অনেক খারাপ লাগছিল রাতে, ভাবলাম তোমাকে কিছুদিন রেস্ট নিতে দেওয়া উচিত,
কিন্তু যখন তোমার চুলের পানিগুলো পড়ছিল তখন নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। আমি যদি জানতাম তোমার চুলের পানির কারণে তোমার রূপ এত স্নিগ্ধ হবে, তাহলে বাসরটা রাতে না করে সকালেই করতাম। মাইশার ইচ্ছে করলো হাতের লাঠিটা দিয়ে ঈশাদের মাথায় বাড়ি দিয়ে ওকে অজ্ঞান করিয়ে দিতে। কি নির্লজ্জের মতন কথা! তবে কি বিবাহিত সব পুরুষরা বিয়ের পর এরকম নির্লজ্জ হয়ে যায়? তোমার মুখে কিচ্ছু বাজে না, তাই না? ঈশাদ বুঝলো বউ শান্ত হয়েছে, এইটাই সুযোগ বউকে বশ করার। ঈশাদ কাল বিলম্ব না করে দ্রুত মাইশার কাছে গিয়ে ওর শাড়ির ফাঁকে হাত ঝুঁকিয়ে দিল। ঈশাদের শীতল হাতের স্পর্শ পেয়ে মাইশা কেঁপে উঠল, হাতে থেকে লাঠিটা পড়ে গেল। ঈশাদ দ্রুত মাইশাকে কোলে নিয়ে শুয়ে দিল, কপালে চুমু দিয়ে বলল, রাগ করে না শ্যাম রঙ্গিনী, ভালোবাসি তো তোমাকে, কষ্ট কিভাবে দিই বলো? এখন ঘুমাও, রাত হয়ে গিয়েছে। তুমি ঘুমাবে না? ঈশাদ কিছু বলবে তার আগে ওর ফোন বেজে উঠল। ফোন ধরতে ঈশাদ চটজলদি বিছানা থেকে উঠে ফোনে আসছে বলে মাইশাকে কিছু না বলে বাইরে চলে গেল। মাইশা উঠে কিছু জিজ্ঞাসা করবে তার আগে ঈশাদ একবার দরজায় উকি দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে দেখা হচ্ছে, আমি বাংলোতে যাচ্ছি কাজে। তারপর আর মাইশা কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। ঈশাদ বেরিয়ে গেল। মাইশা অজ্ঞতা শুয়ে পড়ল। এখনো ভালোবাসো নাকি ওয়াহিদকে? সৌরাজের আচমকা এমন কথায় চমকালো ভাবনা। আজকে তাকে সৌরাজ ডেকেছে সকালে একটা ক্যাফেতে, কি কি বিয়ের জন্য কেনা লাগবে সেটা জানার জন্য। সেই সব কথাই হচ্ছিল তাদের মাঝে। হুট করে সৌরাজ তাকে এই প্রশ্ন করে বসলো। ভাবনা বলল, ভরসা রাখ, আমি ঠকবাজ নই। যদি আমার মনে অন্য কেউ থাকতো তবে তোমার ব্যাপারে এগিয়ে যেতাম না আমি। সৌরাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝেছিল গতকালই যে ভাবনার মনে ওয়াহিদ নেই, কারণ ওয়াহিদ ভাবনার কাছে আসতে চাইলে ভাবনা সরে যায়, ভালোবাসা মনে থাকলে নিশ্চয়ই সরে যেত না। আমাদের যে বিয়ে কবে হবে? হবে তো, আমার 4th ইয়ার শেষ হলেই হবে। এত অপেক্ষা? ভাবনা হাসলো। ওর মা বাবা সিদ্ধান্ত নিয়েছে সামনের মাসেই ওদের বিয়ে দেওয়ার, কিন্তু সৌরাজের সাথে একটু মজা করবে বলে এমনটা করেছে। যদি দেরি হতো তবে আজকে সৌরাজের এক ডাকে বিয়ের শপিং এর কথা বলতে আসতো না সে। সবুরে মেওয়া ফলে মশাই। আচ্ছা তুমি এক কথায় রাজি হলে কিভাবে? তোমার মনেও কিছু ছিল নাকি? হয়তো ছিল, জানি না। সৌরাজ হাসলো। কথা শেষে ভাবনাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সকালে উঠে ঈশাদকে পাশে পাবে ভেবেছিল মাইশা, কিন্তু না, কোথাও নেই ও। মাইশা ফোন দিচ্ছে কিন্তু ফোনও বন্ধ। আশ্চর্য, কোনো বিপদ হলো না তো? কালকে অত রাতে তাড়াহুড়ো করে চলে গেল, বিপদে পড়াটা তো স্বাভাবিক। মাইশা আর কোনো কিছু না ভেবে দ্রুত গাড়ি নিয়ে রওনা দেয় ঈশাদের বাংলোর উদ্দেশ্যে। ঈশাদের বাংলো ও চিনে, যদি কোনো ভুল করে তবে ড্রাইভার তো আছেই সাথে। কিছুক্ষণ পরই মাইশা পৌঁছে গেল ঈশাদের বাংলোতে। আজব, আজকে কোনো দারোয়ানও নেই এখানে। কোথায় গেল সব? এত নিস্তব্ধ লাগছে কেন বাংলোটা? মাইশা দ্রুত ঘরে ঢুকে উপরে যেতে নেবে, তার আগেই নিচের ঘরে কারোর চলন বলনের শব্দ শুনতে পেল। শব্দ শুনে সেদিকে গেল মাইশা। একটা রুমে কিছু মানুষ দেখা যাচ্ছে, দরজাটা হালকা খোলা আছে। মাইশা উকি দিয়ে মানুষগুলোকে দেখার চেষ্টা করলো, বুঝতে পারলো বসে থাকা লোকটা ঈশাদ, কিন্তু তার পাশেও আরেকজন আছে। লোকটি মুখটা অন্যদিকে করতে মাইশা বুঝলো ছেলেটা তাইজিন, কিন্তু তাইজিন আর ঈশাদ একসাথে কেন? কি করছে ওরা এখানে? ঈশাদ হুঙ্কার দিয়ে সেই সময় বলল, সারা রাত অনেক খাটিয়েছিস, তোর সাহস কি করে হলো আমার লোকদের থেকে পালিয়ে যাওয়ার? ভালো মতো নাম ছিল, সহ্য হলো না তাই না? মাইশা একটু সরে সামনে দেখার চেষ্টা করলো। হ্যাঁ, ঈশাদের সামনে একটা লোক চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, কিন্তু কে এই লোক? আর এইভাবে বাধা কেন? ঈশাদ আবার চিৎকার দিয়ে উঠলে লোকটির সাথে সাথে মাইশাও চমকায়। ঈশাদের এমন রাগী রূপ কখনো দেখেনি সে। কি এমন করেছে এই লোকটা যে এইভাবে ওকে বেঁধে রেখেছে ওরা? লোকটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই অদিত বলে লোকটি আমাকে টাকা দিল অনেকগুলো, তারপর বলল বিনিময়ে আমার আইডি কার্ড দিতে। উনি নাকি আমার বাসার কাছে এসে আমাকে দিয়ে দিবে, কিন্তু ওই যে গেল, আর আসলো না। এই জন্যই তো তোকে ধরা আমাদের জন্য এত সহজ হয়েছে। স্যার, আপনার ধারণা একদম ঠিক। আমরা গতকাল সব স্টাফদের বাসায় গিয়ে আইডি চেক করি, আর সেই সময় এই লোকটা ধরা পড়ে। মাইশা অবাক হলো। স্যার? কে স্যার? তাইজিন তো ঈশাদকে ভাইয়া বলে, তাহলে কি তাইজিনই ঈশাদের অ্যাসিস্ট্যান্ট?
স্যার আমি সত্যিই জানি না। ইরশাদ বাঁকা হাসলো। তাইজিনকে ইশারা করতেই ও দুটো গরম লোহার শিক নিয়ে আসলো। ইরশাদ বলল, যখন জানিস না তখন তোকে আর প্রয়োজন নেই, মর এবার। লোকটিকে আর্তনাদ করার সুযোগও দিল না ইরশাদ। নিষ্ঠুরভাবে ওর দুটো চোখ লোহার শিক ঢুকিয়ে দিল। ধমকানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু চোখের ভিতর এভাবে লোহা ঢুকিয়ে দেওয়াটা সহ্য হলো না তার। চিৎকার করে না বলে লুটিয়ে পড়ল মাটিতে। মাইশার গলার শব্দে লোকটিকে অন্য লোকদের হাতে ছেড়ে দিয়ে এসে দ্রুত ঘর থেকে বের হয় ইরশাদ আর তাইজিন। মাইশাকে পড়ে থাকতে দেখে দ্রুতকে কোলে নেয় ইরশাদ। চলে গেল উপরের ঘরে। পিছু পিছু চিন্তিত তাইজিন ছুটে চলল। মাইশাকে বিছানায় শুয়ে দিতেই তাইজিন বলল, মাইশা কি তবে কিছু? হয়তো আজকে দারোয়ান নেই দেখে আমরা ওর ঢোকার খবরটা পাইনি। এখন তাহলে কি করার? ইরশাদ কিছু বলল না। মাইশার মুখে পানি ছিটিয়ে ওকে ডাকতে লাগলো। আগে মাইশা কিরকম রিয়েক্ট করে সেটা দেখা জরুরি। মাইশা মিটমিট করে চোখ খুলে তাকাতে ইরশাদ তাইজিনকে ইশারায় বাইরে যেতে বলল। তাইজিনের মন চাইছিল থাকতে, কিন্তু স্যারের নির্দেশ মানবে বিধায় আর থাকা হলো না। মাইশা চোখ মিলে ইরশাদকে তার দিকে খানিকটা ঝুঁকে থাকতে দেখে আতকে উঠে দ্রুত পিছিয়ে যেতে থাকে ইরশাদের থেকে। ইরশাদ ধরতে আসলেও দূরে সরে যায়। ইরশাদ মাইশার কাছে এগিয়ে গিয়ে ওর দুই হাত ধরে বলে, কেন এমন করছো মাইশা? যেই চোখে ভালোবাসা আমি দেখতে চাই সেই চোখে ঘৃণা বা ভয় দেখলে সেটা আমাকে পীড়া দেয় মারাত্মক। মাইশা চোখ নামিয়ে নিল, উত্তর দিল না। মাইশা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। সব চেনা মানুষের অচেনা রূপ দেখতে দেখতে আমার উপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এরকম হয়েছি শুধু তোমার জন্য। সাধারণ মানুষ হয়ে আমি কখনোই আমার বাবার রহস্য উদ্ঘাটন করতে পারতাম না, সম্ভব হতো না সেটা। বিশ্বাস করো, আমি কোনো মাফিয়া নই। শুধু তোমার দিকে যে চোখ তুলে তাকাবে, তোমার সাথে যে অন্যায় করবে তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। তার মৃত্যু এমন ভয়ানক হবে। মাইশা ইরশাদের দুই হাত ছাড়িয়ে হাঁটু দুইটা একত্র করে তাতে মাথা নামিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ইরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাইশার পাশ থেকে সরে গেল। বুঝলো তার এখন এই ঘরে থাকাটা অনুচিত হবে। ইরশাদ ঘর ছেড়ে যাওয়ার আগে বলল, তুমি ঘৃণা করো আর যাই করো, থাকতে তোমার আমার সাথেই হবে। তোমার জন্য এত কিছু করেছি, নিশ্চয়ই তোমাকে ছাড়ার জন্য নয়। ইরশাদ বেরিয়ে গেল। মাইশা অন্য পাশে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেলল, বলল, চেনা মানুষগুলোর অচেনা রূপ দেখতে দেখতে আমি ক্লান্ত, সত্যি ভীষণ ক্লান্ত। ইরশাদ বের হতে কিছুক্ষণ পর একজন মাস্ক পরা লোক একটা খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। মাইশা বুঝলো ঘরে কেউ এসেছে, কিন্তু কিছু বলল না। লোকটি বলল, ম্যাডাম স্যার পাঠিয়েছেন, কিছু খেয়ে নিন। লাগবে না, নিয়ে যাও। ম্যাডাম আপনি না খেলে স্যার আমার চাকরি নিয়ে নেবে। অনেক কষ্টে সংসার চালাই ম্যাডাম, দয়া করে স্যারকে রাগিয়ে দিবেন না প্লিজ। রেখে যাও। স্যার বলেছেন আপনাকে খাইয়ে একেবারে 8 প্লেট নিয়ে ওনার কাছে যেতে। মাইশা বাধ্য হয়ে খাবারের ট্রেটা হাতে নিল, একটা টোস্ট মুখে নিল, একটা সিদ্ধ ডিম খেলো। বাকি টোস্টটা লোকটির হাতে ধরিয়ে বলল, খাবার নষ্ট করতে নেই তাই খেলাম। ডিমটা নষ্ট হয়ে যেত যদি খেয়ে রেখে দিতাম, তাই পুরোটা খেলাম। টোস্টগুলো বেশি নাড়িনি, দেখেছো তো, ওইগুলো ফেলো না। তোমাদের স্যারকে দিও, উনি খেয়ে নেবে। লোকটি ট্রেটা নিয়ে কিছু বলল না। মাইশা বিছানা থেকে উঠতে যাবে তার আগে তার মাথা ঘুরে গেল। চিৎকার করার সুযোগও পেল না, তার আগে মাথা ঘুরে পড়ে গেল। ওর সামনে ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি বাঁকা হাসলো। মাথায় হাত দিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে বসলো মাইশা। চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করলো জায়গাটা কোথায়। না, এটা তো বাংলো না। ইরশাদ কি তবে মাইশাকে অন্য কোথাও এনেছে? কিন্তু কেন? ইরশাদ কি কোনোভাবে ভেবেছে মাইশা ওকে রেখে পালিয়ে যাবে? না, ইরশাদের সাথে কথা বলতে হবে। মাইশা বিছানা থেকে নামতে যাবে, সেই সময় ওর মাথা ঝিম মেরে উঠল। মাথা চেপে বসে পড়ল আবার। মনে হচ্ছে তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। তবে কি তখনকার সেই খাবারে ঘুমের ওষুধ ছিল? কিন্তু ইরশাদ ওকে ঘুমের ওষুধ কেন দিবে? সেই সময় দরজা ঠেলে কেউ একজন আসলো। মাইশা ভাবলো হয়তো ইরশাদ, কিন্তু দরজা ঠেলে উদিতকে রিভলভার হাতে নিয়ে ঢুকতে দেখে ভয়ে গুটিয়ে যায়। তার মানে উদিত তাকে নিয়ে এসেছে। আগেরবার না হয় ওর বন্ধু মহল বাঁচিয়েছিল, এইবার কি হবে? ওরা তো জানেও না মাইশা কোথায় আছে, এমনকি ইরশাদও তো কিছু করতে পারবে না। উদিত বাঁকা হেসে মাইশার কাছে এসে রিভলভার দিয়ে নিজের কপালে স্লাইড করতে করতে বলল, কেমন আছিস মাইসু? মাইশা উত্তর দেয় না,
নিজেকে আরেকটু পিছিয়ে নেয়। পিছিয়ে গিয়ে কি হবে বলতো? জানিস তো, উদিত যখন কিছু ভাবে করবে তাহলে সেটা সে করেই ছাড়ে। যেমন আমি ভেবেছি তোকে নিজের করব। আমি শুধু তোর জেদ উদিত, আমি তোর ভালোবাসা না। তুই জিততে চাইছিস, ঈর্ষাদের কাছ থেকে জিততে চাস তুই। তুই যেটা মনে করবি সেটাই। এবার চল তো। আমি কোথাও যাব না তোর সাথে। তোর সাহস কি করে হয় ছদ্মবেশে ঈর্ষাদের বাংলোতে গিয়ে আমাকে নিয়ে আসার? আর তুই জানলি কি করে আমি ওইখানে আছি? উদিত গিয়ে মাইশার পাশে বসলো। মাইশা দূরে সরে গেল। উদিত হেসে মাইশাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। মাইশা ছাড়ানোর চেষ্টা করলে ওকে আরো শক্ত করে ধরে নিল। বলল, কালকে পালিয়ে গিয়ে আমি সবার আগে তোর কাছেই গিয়েছি। রাতে গিয়ে দেখি ইরশাদ কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। ভাবলাম এই সুযোগে তোকে কাছে পাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ও এত সিকিউরিটি রেখে গেছে যে আমি সুযোগই পেলাম না। আচ্ছা, সে যাই হোক, অপেক্ষা করতে লাগলাম। আর অপেক্ষার ফলস্বরূপ তুই বেরিয়ে এলি একা। ইরশাদের বাংলোতে যেহেতু দারোয়ান ছিল না, তাই আমার বেশি অসুবিধা হয়নি এখানে ছদ্মবেশে আসতে। মাইশা উদিতের হাত নিজের সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে ওকে একটা থাপ্পড় দিল। বলল, ভালোবাসা ভালো উদিত, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো না। কিন্তু আমার ভালোবাসার পরিমাণ তো অতিরিক্ত। ভালোবাসা কেউ ছাড়িয়ে গেছে, যাকে বলে সীমাহীন ভালোবাসা। আচ্ছা, এবার চল। বললাম না আমি যাব না। উদিত মাইশার হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে আসলো। মাইশা নিচে এসে দেখলো একজন কাজী বসে আছে। কি করতে চাইছিস তুই? বিয়ে। মাইশাকে জোর করে নিজের পাশে বসিয়ে কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল উদিত। মাইশা বারবার বলছে সে বিবাহিত, কিন্তু কাজীর কাছে কোনো উপায় নেই। তার কপালেও রিভলভার ঠেকানো। মাইশাকে কবুল বলতে বলা হলে মাইশা 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখে, অর্থাৎ সে বলবে না। উদিত মাইশার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, যদি কবুল না বলিস তবে তোর অনিচ্ছা সত্ত্বেও অবিবাহিত হয়েই তোর সাথে বাসর করব। মাইশার ঘৃণা হচ্ছে, তীব্র ঘৃণা। এই উদিত কি সেই উদিত? আদৌ উদিত কোনোদিন কি ভালো ছিল, নাকি সবটাই নাটক ছিল? মাইশা মুখ থেকে হাত সরায় না। উদিত মাইশার গালে স্লাইড করতে করতে বলে, বেশ, তুই যখন তাই চাস তবে সেটাই হোক। মাইশাকে নিজের কোলে তুলে নেয় উদিত। মাইশা হাত পা ছুটিয়েও নিজেকে ছাড়তে ব্যর্থ হয়। উদিত একটা ঘরে গিয়ে মাইশাকে ছুঁড়ে ফেলে, হামলে পড়ে ওর উপর। নিজের মুখটা মাইশার ঠোঁটের কাছে নেয়। মাইশা হাত দিয়ে ঢাকা দিয়ে রাখলে মাইশা হাত দুটো নিজের হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে উদিত। তবে কি শেষ রক্ষাও হলো না? অপবিত্র হয়ে যাবে আজকে মাইশা। সেই সময় দরজায় জোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ইরশাদ। মাইশা ইরশাদকে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। উদিত মাইশার ওপর থেকে সরে এসে নিজের রিভলভার খুঁজতে লাগে। তার আগে ইরশাদের এক গাদা লোক এসে উদিতকে ধরে নিয়ে যায়। উদিত যাওয়ার আগে মাইশার দিকে তাকিয়ে বলে, এবার যাচ্ছি তো কি হয়েছে, আমি আবার আসবো। তুই তো আমার হৃদয় মাইশা, হৃদয়কে শরীর থেকে দূরে রাখবো কিভাবে বল? মাইশা অন্য পাশে নিজের মুখ ঘুরিয়ে নেয়। এই ছেলেটার জন্য ওর মনে মায়া হচ্ছিল। ছি, ও যদি সত্যি ভালো ছিল হতো, মাইশা কি সত্যি ভালোবাসতো, তবে আজকে মাইশার ওপর জোর খাটাতে পারতো না। ঈর্ষাদ দ্রুত এসে মাইশার হাত জোরে চেপে ধরে ওকে ছুটে নিয়ে যায় নিজের সাথে। মাইশাকে গাড়িতে বসিয়ে নিজে উঠে বসে। বাংলোতে গাড়িটা নিয়ে যেতে বলে। মাইশা চুপ করে আছে। সে জানে ঈর্ষাদ রেগে আছে। এখন কিছু বললে হয়তো সে শুনবে না। ঈর্ষাদ বাংলোতে নিয়ে মাইশাকে সেই রুমে নিয়ে আসে। দরজা লাগিয়ে মাইশাকে বিছানায় ফেলে বলে, এবার বুঝলে আমি কেন এরকম জঘন্য মানুষদের মেরে ফেলি, যারা মেয়েদের সাথে এরকম জুলুম করে আর সেটাকে ভালোবাসা নাম দেয়? তারা পুরুষ নয়, কাপুরুষ। আর এই কাপুরুষদের মরে যাওয়াই উচিত। কিন্তু তুমি তো মহান মানুষ, তোমার কাছে মানুষ ভালো হোক বা খারাপ তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। মহৎ মনের মেয়ে তুমি। বলে নিজের হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। নিজের চুলগুলো আঁকড়ে ধরে রাগকে সংবরণ করার চেষ্টা করলো। মাইশা বলল, কে বলেছে আমি দোষীদের ছেড়ে দিতে চাই? তুমি যা করেছো ঠিক করেছো। ঈর্ষাদ অবাক হলো। মাইশার দিকে তাকিয়ে বলল, তাহলে তখন তুমি যে ভয় পাচ্ছিলে? হুট করে তোমার রাগী চেহারা আর ওরকম বিভৎস খুন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আর খারাপ লাগছিল, কারণ তুমি আমার কাছে নিজের এই অচেনা রূপটা লুকিয়ে রেখেছিলে। আসলে কি বলতো, সবার পরিবর্তনগুলো দেখতে দেখতে আমি সত্যি ক্লান্ত, তাই একটু অভিমান হয়েছিল, আর কিছু না। কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে এসছো দেখে আর অভিমানটা নেই। আমি সত্যি ভাবিনি তুমি সবটা এত ইজিলি মেনে নেবে, সেই জন্যই বলিনি। অন্য কেউ হলে হয়তো মানতো না,
কিন্তু জীবনে এত কিছু দেখেছি, আর এমনিতেও দেশের আইন ব্যবস্থার ওপর ভরসা মানে যাবজ্জীবন নইলে ফাঁসি। খুব ইজি ব্যাপার। ভাবলাম তোমার কাজটাই ভালো। যদি আগে জানতাম না লিপিকে যে ধর্ষণ করেছে তাদের পুলিশের কাছে না দিয়ে তোমার কাছে দিয়ে দিতাম, বুঝে যেত মৃত্যু কাকে বলে। আচ্ছা এবার বলো তো, তাইজিন তোমার কাছে কেন? ও আমার অ্যাসিস্ট্যান্ট। তোমাকে ওই ভার্সিটিতে দেখে ওকে আমি ওখানে ঢুকিয়ে দিই তোমার উপর নজর রাখার জন্য। ও অনেকটা সায়নের মতো, আমার ভাই। মূলত এই কারণেই তাইজিন তোমার কাছে থাকতো বেশি। ওর ফ্যামিলির লোকেরাও অবশ্য জানে না ও এমন ভয়ানক মানুষের অ্যাসিস্ট্যান্ট। আসলে তাইজিনের বাবার একবার রক্তের প্রয়োজন ছিল। আমিও হাসপাতালে গিয়েছিলাম আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে। তখন ওকে কাঁদতে দেখি। সব কিছু শুনে আমি রক্ত দিই, আর তখন থেকে ও অপেক্ষা করছে কিভাবে আমার ঋণ শোধ করবে। আর তখন আমার বিশ্বস্ত কাউকে দরকার ছিল যে তোমার খবর আমাকে দেবে। ভাগ্য করে পেয়েও গেলাম। উদিতের কথাটাও ও আমাকে জানিয়েছিল। তখন আমি খোঁজ নেই উদিতের ব্যাপারে, আর তখন ওর অতীত জানতে পারি। কিন্তু ভাবতে পারিনি এতটা ভয়ানক হবে। বুঝতে পারলে হয়তো তোমাকে এতবার কিডন্যাপ হতে হতো না। বলে ইরশাদ মাইশাকে জড়িয়ে ধরলো। মাইশা বলল, অনেক হয়েছে, এবার বাসায় চলো, সবাই বোধহয় চিন্তা করছে। ইরশাদ মাইশার কপালে চুমু দিয়ে বলল, ধীরে সুস্থে গেলেও সমস্যা নেই, বাসায় সবাই জানে আমরা একসাথে আছি। ইরশাদ মাইশাকে জড়িয়ে রেখে দিল। মাইশা বলল, সে ঠিক আছে, কিন্তু তবুও বাসায় যাওয়া উচিত আমাদের। ইরশাদ মাইশাকে ছেড়ে বলল, কি আর করার। ইরশাদ নিজের ফোন বিছানা থেকে তুলতে গিয়ে দেখলো বাসা থেকে 30টা কল, সব সায়নের। ভয় পেল সে। মাইশাকে জানাতেই সে ওদের ফোন দিতে বলল। একবার রিং হতে সায়ন ফোন ধরলো। ভাইয়া তোরা কোথায়? তাড়াতাড়ি ল্যাবের হসপিটালে আয়। সীমান্ত ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক ইনজিউর্ড। মাইশার ফোন বাসায় ছিল, ওইখানে ওয়াহিদ ফোন দিয়ে জানিয়েছে। আমি, ওয়াহিদ, আনাইশা, ভাবনা সবাই এখানে আছি, তোরাও আয়। ইরশাদ তাড়াতাড়ি ফোন কেটে মাইশাকে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে রিসেপশনের খবর নিয়ে ওরা পৌঁছে গেল আইসিইউ এর কাছে। গিয়ে দেখলো আনাইশা চুপ করে বসে আছে এক পাশে। তার সাথে আছে সিনহা, সীমানা, সীমান্তর মা বাবা, সাথে সায়ন, ভাবনা আর ওয়াহিদ তো আছেই। মাইশা আগে আনাইশার কাছে গেল। আনাইশা মাইশাকে দেখে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল আর বলতে লাগলো, আমি কেন ওকে ওদের পিকনিকের অনুষ্ঠানে যেতে দিলাম আইসু? যদি যেতে না দিতাম তাহলে ও সুস্থ হয়ে আমাদের সাথেই থাকতো। কে জানতো পিকনিকের বাস এইভাবে অ্যাক্সিডেন্ট করবে? যা হওয়ার সেটা হবেই, তুই চিন্তা করিস না, আল্লাহর কাছে দোয়া কর। ও বলেছিল আমার সাথে একসাথে বুড়ো হতে চায়, তবে কি ওর ইচ্ছা আল্লাহ পূরণ করবে না? সে সময় আইসিইউ থেকে বেরিয়ে এলো ডক্টর। আনাইশা ছুটে গেল সেইখানে। জিজ্ঞাসা করলো, আমার স্বামী কেমন আছে ডক্টর? নিজের কোলে ছোট একটা 6 বছর বয়সী ছেলেকে নিয়ে ইরশাদ মাইশার পিছু পিছু ঘুরছে। মাইশা বিরক্ত হচ্ছে। এই বাপ বেটা কালকে থেকে ওই একটা বিষয় নিয়ে ওকে বিরক্ত করে যাচ্ছে। সমস্যা কি তোমার রাফি? মাথার ওপর উঠে নাচছো কেন? ইরশাদ ইয়াশকে কোলে থেকে নামিয়ে দিল। মাইশার কাছে এসে বলল, সামনের বছর আজকের দিনটা আরেকজনকে নিয়ে সেলিব্রেট করতে চাই। বোকার মতন কেন কথা বলছো তুমি? কিছুদিন পর তো সায়নের ঘরে একটা কিছু আসবে নাকি? তখন এমন করলে হবে? একসাথে এত বাচ্চা সামলানো যাবে না। ইয়াশ বিছানায় উঠে বসে মায়ের হাতের কাপড়টা টেনে নিয়ে বলল, আমার বোন চাই। ওইটা তো ভাই হবে, আমার একটা বোন চাই। তোকে এইসব কে শেখায়? আমি ছাড়া আর কে শেখাবে? আমি আরো অনেক কিছু পারি, দেখবে। ইয়াশ বেটা, গো টু ইওর চাচ্ছু। ইয়াশ কথা না বলে ছুটে চলে গেল সায়নের ঘরে। বাসায় তো আর কেউ নেই। ইরশাদের বাবার ফাঁসি হওয়ার পর ইরশাদের মা আর বেশি দিন বাঁচেনি। অসুস্থ হয়ে উনিও মারা যান। এই সংসারটা তখন থেকে মাইশা একা সামলায়। তবে সৃজনী আর সায়নের বিয়ের পর বেশ ভালোই সময় কাটছে দুই বোনের। ভাবনার বিয়ের পর সৃজনী ওই বাসায় গিয়েই থাকতো। একা একা মাইশার ভালো লাগতো না, কিন্তু এখন বেশ খুশি সে। দরজা লাগাচ্ছ কেন? ভালো লাগছে না, কিন্তু এখন বিরক্ত করো না। ইরশাদ মাইশার দিকে এগিয়ে আসতে আসতে বলল, বিরক্ত করছি না তো, আদর করছি। মাইশাকে বিছানায় শুয়ে নিজেও মাইশার ওপর পড়ে গেল ইরশাদ। নিজের ফোলা পেট নিয়ে বসে আছে সৃজনী। আর কিছুদিন পর তার ডেলিভারি ডেট। খুশি ধরে না তার আর। ইয়াসের মতন তার ঘরেও একটা ছোট ছেলে আসবে, ভাবতে অবাক লাগছে তার। এদিকে সায়ন যে আইসক্রিম নিতে গিয়েছে তো গিয়েছে, এখনো খবর নেই।
ইয়াস এসে সৃজনীর পাশে বসলো। সৃজনী মুচকি হাসলো। ছেলেটা সত্যি ভীষণ শান্ত। মাঝে মাঝে একটু মায়ের সাথে দুষ্টুমি করে, কিন্তু বাইরে মানুষদের সাথে বেশি একটা জ্বালায় না বা বিরক্ত করে না। এইভাবে চুপ করে বসে থাকে। সৃজনী 2 হাত দিয়ে ইয়াসকে টেনে নিজের কাছে বসালো, বলল, কি হয়েছে ইয়াস বাবার? মা বকেছে? ইয়াস মাথা নাড়িয়ে না বলে মুখে বলল, বাবা বলল চাচ্চুর কাছে আসতে। চাচ্চু কোথায় মামুনি? পিছন থেকে সায়ন বলে উঠল, চাচ্চু এখানে। ইয়াস তাকিয়ে দেখলো সায়ন 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। ইয়াস দ্রুত গিয়ে ওর কাছ থেকে আইসক্রিম নিয়ে নিল, আরেকটা নিয়ে এসে সৃজনীকে দিল। সৃজনী আর ইয়াস দুজনে মিলে আইসক্রিম খাওয়া শুরু করলো। সায়ন সৃজনীর পাশে বসে বলল, শুধু আজকের জন্য, বুঝেছো? অতিরিক্ত গরম, সেই জন্য এনে দিলাম। এই সময় এসব খেতে নেই। সৃজনী আইসক্রিম খেতে খেতে জবাব দিল, আমি কি করব বলো তো? তোমার ছেলে তো আইসক্রিম খাবে বলে পেটে কি করছে। সায়ন হতাশার শ্বাস ফেলল। প্রেগন্যান্সির পর থেকে এই মেয়ে তাকে এইভাবেই এইটা খাবো ওইটা খাবো বলে জ্বালাতন করে আসছে। বিয়ের শুরুতেই সৃজনী বাচ্চার জন্য ঝামেলা করত, তারও নাকি একটা ইয়াস চাই। তখন ম্যাচুরিটি আসেনি বলে সায়ন ধমকে ধামকে চুপ করে রেখেছে। এখন যখন দেখেছে মেয়েটা পরিপক্ক হয়ে যাচ্ছে, তখন বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি দেখছো? সৃজনীর কথায় ধ্যান ভাঙলো সায়নের। মুচকি হেসে বলল, বাবু আসার পর আমার বউটা আরো গুলুমুলু হয়ে যাচ্ছে, অনেক কিউট লাগছে। আগে বুঝি ছিলাম না? আমার বউ আমার কাছে সব থেকে বেশি সুন্দর। ভালোবাসার মানুষের কাছে তার প্রিয়তমার সৌন্দর্য দিনে দিনে বাড়ে, কমে না, বুঝেছো? সৃজনী মুচকি হেসে জড়িয়ে ধরল সায়নকে। ভাবনা ছুটে চলেছে শোভার পেছনে। মেয়েটা দাঁড়াচ্ছে না। দিনে দিনে যেন এর দুষ্টুমি আরো বাড়ছে। সবকিছু হয়েছে ওর বাপের জন্য। মেয়েটাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় উঠিয়েছে। শোভা দৌড়ে নিজের দাদির কাছে গেল। ওর দাদি নিজের 4 বছরের নাতনিকে কোলে নিয়ে মুচকি হাসলো। ভাবনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মা, আপনার নাতনিকে বলুন খেয়ে নিতে, একটু পর মাইশার বাসায় যেতে হবে তো। শোভাকে কোলে নিতে চাইলে ও আরো চেপে ধরে নিজের দাদিকে। ভাবনা বলে, ঠিক আছে, তাহলে তোকে আমি নিব না, যাওয়ার সময় কান্না করলেও নিব না। সাথে সাথে মেয়েটার চোখগুলো ছলছল করে ওঠে। ওর দাদি নাতনির কান্না দেখে গলে গিয়ে বলে, এইভাবে বলো না ভাবনা, আমি বুঝাচ্ছি আমার নাতনিকে, ওকে বকা দিও না। এই যে আপনি আর বাবা দুজন মিলে ওকে এইভাবে বাঁচান, আর ওর বাবা আসলে তো কথাই নেই। ভাগ্যিস বাবা বাইরে কাজে গেছে, নইলে উনি সহ নিজের নাতিকে প্যাম্পার করতে নেমে পড়তো। বলছি কি মা, এবার একটু থামুন, ওকে শাসন না করলে বিগড়ে যাবে। তুমি একটা কাজ করো, রেডি হয়ে যাও। তোমার শ্বশুর কালকে আসলে আমি কালকেই যাব। মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাও, সৌরভ চলে আসবে আবার। দাদুমণির কাছে খাবে তো সোনা? শোভা মাথা নাড়ালো। ভাবনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে চলে গেল। শাড়ি পরা শেষে দরজা খুলে প্রবেশ করলো সৌরাজ। এসেই সোজা বিছানায় শুয়ে পড়ল। ভাবনা খেপে গিয়ে বলল, তুমি শুয়ে পড়লে রাজ? যাও প্লিজ, ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ করে দাও। ভাবনা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি কি তোমার মেয়ের মতন হয়ে যাচ্ছ নাকি? মেয়ের কথা মনে পড়তে সৌরাজ উঠে বসে বলল, আমার মেয়ে কই? ওকে দেখলাম না কেন নিচে? মেয়ের জন্য এত চিন্তা? মেয়ের মাকে তো পাত্তাই দাও না। সৌরাজ মুচকি হেসে জড়িয়ে ধরল ভাবনাকে। মেয়ের মা না থাকলে মেয়ে আসতো কিভাবে? মেয়ের মা সবার আগে। অনেক হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে নাও, শোভা ওর দাদুমণির কাছে। সৌরাজ ভাবনার কপালে আদর দিয়ে চলে গেল ফ্রেশ হতে। ব্যালকনিতে বসে আছে আনাইশা আর তার 5 বছরের ছেলে অসীম। ছেলে তার বিভিন্ন কথা বলছে আর সে উত্তর দিচ্ছে। নিজের হুইল চেয়ার নিয়ে ওদের পাশে এসে বসলো সীমান্ত। সীমান্তকে দেখে মুচকি হেসে আনাইশা বলল, তুমি উঠে গেছো ঘুম থেকে? দাঁড়াও, খাবার নিয়ে আসছি, যেতে হবে না মাসের বাসায়। সীমান্ত ছেলেকে আনাইশা থেকে নিয়ে নিজের কোলে বসিয়ে বলল, খাই আর ঘুমাই, এছাড়া আর তো কোনো কাজ নেই আমার। চাকরিটা এখন তুমি নিজেই করো, আমার তো পাটাই অকেজ। এইভাবে বলছো কেন তুমি? আমরা কেউ তোমাকে কিছু বলেছি? আপু, সিনহা, মা, বাবা সবাই তোমাকে সাপোর্ট করে, তবুও তুমি এইভাবে বলো? আমাদের কম কি আছে বলো? তোমাদের জন্যই তো মানসিকভাবে ঠিক আছি। আমার খারাপ লাগে জানো, যখন থেকে তুমি একবার অসীমকে সামলাও আর একবার নিজের কলেজ। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, ভালোবাসি তো। তুমি অকেজো হও আর যাই হোক,
দিন শেষে তোমার মধ্যে আমি যে শান্তি খুঁজে পাই সেটা আর কে দিবে বলো? সীমান্ত হাসল। আজও নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য গর্ববোধ হয় তার। অন্য কোনো মেয়ে হলে ওর এই অচল অবস্থায় ওকে রেখে চলে যেত, কিন্তু আনাইসা সে প্রথম দিন থেকে ওকে বলে আসছে, তোমার বেঁচে থাকাটা আমার জন্য সব, আর কিচ্ছু লাগবে না। তোমার কোনো পছন্দের মানুষ ছিল না, তুমি কিন্তু চাইলেই তার সাথে সংসার করতে পারতে নতুন করে। আনাইসা প্রথমে রাগ করলেও পরে নিজেকে বোঝালো সীমান্ত নিজের অপারগতাকে মানতে পারেনি এখনো, তাই হয়তো এমন বলে মাঝে মাঝে। পছন্দের মানুষ অনেকেই হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। হ্যাঁ, আমার তাইজিনকে একটু পছন্দ ছিল, কিন্তু সেটা পছন্দের মধ্যেই সীমাবদ্ধ। ভালোবাসাটা তোমার জন্য বরাদ্দ। সীমান্ত মুচকি হাসলো। বউ তার কাছে কোনো কথা লুকায় না, এই জন্য তো সে আনাইসাকে চোখ বুজে বিশ্বাস করে। আনাইসা আবার বলল, তুমি বসো, আমি খাবার আনছি। আনাইসা যাওয়ার আগে সীমান্ত ওর হাত টেনে ধরলো। মুচকি হেসে বলল, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আনাইসা মুচকি হেসে সীমান্তর কাছে এসে বসে বলল, তুমি আমার স্বামীর সাথে বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডদের মধ্যে তো নো সরি নো থ্যাংক ইউ, বুঝেছো? আর কোনোদিন বলবে না, ওকে? সীমান্ত মাথা নাড়ালো। এবার তোমার ছেলেকে সামলাও, আমি আসছি। আনাইসা চলে গেল। সীমান্ত ছেলের সাথে খেলতে লাগলো। মাইশা রেডি হয়ে এসে দেখলো ওয়াহিদ এসেছে আগে। ওয়াহিদকে দেখলে তার সত্যি ভীষণ খারাপ লাগে। ছেলেটা লেখালেখি করে, এখনো বিয়ে করেনি, ভেবে রেখেছে আর নাকি বিয়ে করবে না। বিদেশে ছিল এতদিন, হয়তো লিপিকাকে ভোলার চেষ্টা। এমন না যে লিপিকা সুখে আছে, বিয়ে তার হয়েছিল, কিন্তু ওর ধর্ষণের কথাটা জানার পর ওকে তাড়িয়ে দেয় ওর শ্বশুর বাড়ির লোক। লিপিকা ওয়াহিদের কাছে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু ওয়াহিদ নেয়নি, বরং বিদেশে গিয়ে সবার সাথে কন্টাক্ট অফ করে লেখালেখি শুরু করে। বেশ ভালো নাম কামিয়ে কিছুদিন হলো দেশে ফিরে এসেছে। আসলি তাহলে? আমি তো ভাবলাম আসবি না। ওয়াহিদ হাসলো। মাইশা আবার বলল, বিয়ে কবে করবি? ভাবনা, বিবাহিত হওয়ার পর আমার বিয়ে করার শখ মিটে গেছে। তুই যদি আগে বলতি ভাবনা আমাকে ভালোবাসে, তাহলে হয়তো। তোর আর লিপিকার ভালোবাসা দেখে বলার সাহস পাইনি রে। আর ভাবনা চেয়েছিল তুই আগে ফিল কর, তারপর তুই চাইলে লিপিকে ফিরিয়ে নিতে পারিস। ওর ব্যাপারটা জানাজানি হওয়ার পর ওর আর বিয়ে হয়নি, এখনো মা বাবার সাথেই থাকে ও। আমাদের সাথে অবশ্য বেশি যোগাযোগ করে না, হয়তো নিজের অপরাধের জন্য। একবার যে ছেড়ে চলে যায় লোভে, পরে যে সে দ্বিতীয়বার একই কাজ করবে না, তার কি নিশ্চয়তা? না, আমি এইভাবে ভালো আছি নিজেরই বই নিয়ে। সে সময় দরজা দিয়ে প্রবেশ করলো ভাবনা, সৌরাজ, আনাইসা, সীমান্ত, তাইজিন, কণা, ভাবনার মা আর বাবা। ভাবনার শ্বশুর শাশুড়ি আনাইসার শ্বশুর শাশুড়িকে ডেকেছিল মাইশা, কিন্তু ওনারা আসেনি। সবাই কালকে আসবে জানিয়েছেন। সিনহা আর সীমানা দেশে থাকে না, ওরা বিদেশে সেটেল। লিপিকা আসবে না এটা জানতো মাইশা। হয়তো অপরাধ বোধ থেকে নিজের লোভের জন্য লজ্জিত হয়ে ও ওয়াহিদের সামনে আসে না। মাইশা গিয়ে ওদের সাথে কুশল বিনিময় করলো। কিছুক্ষণ পর ইরশাদ নামলে একসাথে সবাই মিলে কেক কাটতে যায়। মাইশা আর ইরশাদের অ্যানিভার্সারি বলে কথা। আয়োজন বেশ জাঁকজমক করেই করেছে ইরশাদ। মাইশা সবাইকে খেতে বসতে বললে তাইজিন ওদেরকে দাঁড়াতে বলল। তারপর কণার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে নিয়ে বলল, আপনাকে বিয়ে করতে চাই, ভালোবাসি আপনাকে, আপনার সাথে থাকবো বলেই আপনাকে 7 বছর সময় দিলাম নিজেকে মানিয়ে নেওয়ার। আপনি যে রিসার্চ সেন্টার জব নিয়েছেন সেখানে আমিও গিয়েছি আপনার সাথে থাকবো বলে। আপনি হয়তো আমার অনুভূতিগুলোকে জানবেন, তবে আমি নিজ থেকে আজ জানিয়ে দিলাম। আপনি কি রাজি হবেন? কণা অবাক হলো না। সে জানতো এই ছেলেটা তাকে পছন্দ করে, কিন্তু গুরুত্ব দেয়নি সে। ইরশাদকে আগে ভুলতে চেয়েছিল, ভেবেছিল ভুলতে পারবে না, কিন্তু কাজের সূত্রে তাইজিনকে এত কাছে থেকে ওর জন্য এত কিছু করতে দেখে নিজেকে তাইজিনের প্রেমে পড়াতে আটকাতে পারেনি কণা। এতদিন আজকের দিনটা অপেক্ষা করেছিল সে বলল, কিন্তু আমি তো তোমার থেকে 1 বছরের বড়। 1 বছরে কোনো চেয়ে আসে না। আমি এতগুলো বছর আপনাকে সময় দিয়েছি শুধু হ্যাঁ শোনার জন্য। কণা মুচকি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিল আর মাথা নাড়ালো, অর্থাৎ সে রাজি। কণাকে আংটি পরাতেই ভাবনা বলল, তার মানে আমরা আবার বিয়ের দাওয়াত পাচ্ছি? সবাই একসাথে ইয়ে বলে উঠল। সবাই চলে গিয়েছে নিজেদের বাসায়। আকাশটা ভালো না, তাই মাইশা আর কাউকে আটকায়নি। বৃষ্টি আসবে বোধহয়।
মাইশা গিয়ে জানালার পাশে দাঁড়ালো। ইয়াশ আজকে সায়নদের সাথে ঘুমাবে। এতক্ষণে বোধহয় ঘুমিয়েও গেছে। হুট করে মাইশা অনুভব করলো তার কোমরে ঠান্ডা হাতের স্পর্শ। মুচকি হাসলো মাইশা। এটা ঈর্ষাদ ছাড়া কেউ না। মাইশা ঈর্ষাদের হাতে হাত রেখে বলল, উদিতকে এবার ছেড়ে দাও। ঈর্ষাদ মাইশার হাত ছাড়িয়ে নিল। রেগে গেল সে। চলে যেতে নিলে মাইশা ওর হাত টেনে ধরে বলল, রাগ করছো কেন? আমি ওর সাপোর্ট করছি না, খালি ওকে ছেড়ে দিতে বলছি। ওই রাস্কেলরা যে বেঁচে আছে এটাই ওর ভাগ্য। তোমার বিপদে তোমার পাশে ছিল বলে ওকে আমি শুধু বন্দি করে রেখেছি। ও তোমায় ওর মনে বন্দি করেছে, আর আমি ওকে একটা ঘরে, যেইখানে না আছে কোনো জানালা আর না আছে পালানোর কোনো উপায়। আমি জানি ও যা করেছে ঠিক করেনি, কিন্তু শাস্তিটা বেশি হয়ে গেল না? ঈর্ষাদ মাইশার হাত ছাড়িয়ে গিয়ে শুয়ে পড়ল। মাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর কাছে গিয়ে বসলো। বলল, আচ্ছা সরি, আর বলবো না। উদিতের ব্যাপারে কিছু রাগ করো না প্লিজ। ঈর্ষাদ কথা বলল না। সেই সময় বাইরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। মাইশা গিয়ে জানালাটা বন্ধ করতে নিলে ঈর্ষাদ উঠে ওর হাত ধরে আটকে দেয়। তারপর নিজের সাথে মাইশার হাত মিলিয়ে জানালার গ্রিল দিয়ে বাইরে বের করে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে নেয়। মাইশা হাসে। ঈর্ষাদ বলে, বৃষ্টি দিয়ে শুরু, বৃষ্টি দিয়ে শেষ, আমাদের প্রেমটা এইভাবেই বেশ। সত্যি এই বৃষ্টির দিনেই আমাদের বিয়ে হয়েছিল, তারপর বিচ্ছেদ, তারপর আবার বিয়ে। সত্যি বৃষ্টিটা আমার জীবনে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে। ঈর্ষাদ মাইশাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এইভাবে সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবেসো। আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। এই চেনা অচেনার ভিড়ে হারিয়ে যেতে দিব না কোনোদিনও। ভালোবাসি। মাইশা ঈর্ষাদকে জড়িয়ে ধরল শক্ত করে। ঈর্ষাদের বুকে মুখ গুজে বলল, আমি আরো বেশি ভালোবাসি।